বাঙালিয়ানার সায়ানহের সংবাদে স্বাগত। শুরুতে শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। সমন্বয় গ্রুপকে 200 কোটি টাকা দিলেই মিলবে উপদেষ্টা পদ, তদন্ত করছে দুদক। যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস স্কুলে ভয়াবহ হামলা, নিহত 3। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, ফেব্রুয়ারিতে নির্বাচন, 60 দিন আগেই তফসিল। মুক্তিযুদ্ধ নিয়ে সভায় মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকীকে অবরুদ্ধ করল জুলাই যোদ্ধারা, মব তৈরি করে পুলিশে হস্তান্তর। ছাত্র সংসদ নির্বাচনগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশাসন সেনা মোতায়েনের ঘোষণা দিলেও জানে না আইএসপিআর। এবারে বিস্তারিত। স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার প্রলোভনে সাবেক এক সমন্বয়ককে 200 কোটি টাকার চেক দিয়েছেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডাক্তার শেখ গোলাম মোস্তফা। এমন অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন। 28শে আগস্ট বৃহস্পতিবার তার কার্যালয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করছে দুদকের একটি টিম। অভিযোগে বলা হয়, তিনি স্বাস্থ্য উপদেষ্টার পদ পাওয়ার প্রলোভনে একজন সমন্বয়ককে 10 লাখ টাকা নগদ এবং 200 কোটি টাকার 4টি চেক প্রদান করেছেন। এই ঘটনায় এই বছরের জানুয়ারিতে সংঘটিত হয়েছে বলে জানা গেছে। এই লেনদেনের মধ্যস্থতাকারী হিসেবে আরিফুল ইসলাম নামে এক ব্যক্তি জড়িত, যিনি নিজেকে সমন্বয়ক আরেফিনের ভাই হিসেবে পরিচয় দিয়েছেন। আরিফুল ইসলাম সরাসরি ডাক্তার মোস্তফার চেম্বার থেকে চেকগুলো সংগ্রহ করেন। তবে গণমাধ্যমে অধ্যাপক ডাক্তার শেখ গোলাম মোস্তফা দাবি করেছেন, অভিযোগ সংশ্লিষ্টরা তাকে উপদেষ্টা করার মিথ্যে প্রলোভন দেখিয়ে এবং জোর করে চেকগুলোতে স্বাক্ষর নিয়েছে। এগুলো সিকিউরিটি চেক ছিল এবং চেক নেয়ার সময় অফিসে এসেছিল। সম্ভবত তাদের দুজনের হাতে অস্ত্র ছিল। যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এতে অন্তত 2 জন নিহত হয়েছেন, অন্তত 20 জন আহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় বন্দুকধারী নিজের গুলিতেই প্রাণ হারিয়েছেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের একজন কর্মকর্তা বরাতে বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, গ্রীষ্মের ছুটি শেষে স্কুল খোলার 2 দিন পর এই হামলার ঘটনা ঘটল। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ঘটনাস্থলে এফবিআই রয়েছে, হামলার শিকার সবার জন্য দোয়া করুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিস্তারিত কর্ম পরিকল্পনা চূড়ান্ত করেছে এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। 2 ডজন কাজের পরিকল্পনার মধ্যে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে রাজনৈতিক দলসহ অংশীজনের সঙ্গে আলাপের কথাও রয়েছে। ভোটের দিন ও তফসিলের তারিখ নির্ধারণ না করা হলেও ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট করে সাজানো করা হয়েছে পরিকল্পনা। সংলাপ, মতবিনিময়, মিটিং, ব্রিফিং, প্রশিক্ষণ, মুদ্রণ, বাজেট বরাদ্দ, আইটি ভিত্তিক প্রস্তুতি, প্রচারণা, সমন্বয় সেল, আন্তঃমন্ত্রণালয় বৈঠক এবং যাবতীয় কর্মপরিকল্পনা মাথায় রেখে উল্লেখযোগ্য খাত ও বাস্তবায়ন সূচি রোডম্যাপে স্থান পেয়েছে। বুধবার এই পরিকল্পনা অনুমোদন করে ইসি এরপর বৃহস্পতিবার দুপুরে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করে এই পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন ইসি সচিব আখতার আহমেদ। বহুল আলোচিত গোপন আয়নাঘর স্থাপন ও ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ ঘোষণা করে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত করেছে সরকার। খসড়া প্রস্তাবে কোনো সরকারি কর্মচারী বা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কোনো সদস্য তার নিজ পরিচয়ে কাউকে বা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বা সরকারি কোনো কর্তৃপক্ষের সম্মতিতে গুম করলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রাখা হয়েছে। রাষ্ট্রীয় নিরাপত্তার জরুরি অবস্থা বা অন্য কোনো অজুহাতে কাউকে গুম করা যাবে না। গুমের ঘটনা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নয়, তদন্ত করবে মানবাধিকার কমিশন। সংশ্লিষ্ট একটি সূত্র এসব তথ্য জানা গেছে। খসড়া অধ্যাদেশে গুমকে সংজ্ঞায়ন সহ চলমান অপরাধ হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।
সাবেক মন্ত্রী মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমানকে অবরুদ্ধ করেন একদল ব্যক্তি। তারা নিজেদের জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দিয়েছেন। ২৮ আগস্ট বৃহস্পতিবার সকালে তারা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গোলটেবিল আলোচনায় অংশ নিতে যান। সেখানে একদল ব্যক্তি তাদের অবরুদ্ধ করেন। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজক ছিল মঞ্চ ৭১ নামে একটি প্ল্যাটফর্ম। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের ইমেরিটাস সভাপতি ডক্টর কামাল হোসেনের, তবে তিনি সেখানে ছিলেন না। আলোচনা সভায় অধ্যাপক শেখ হাফিজুর রহমান বলেন, আমরা দেখতে পাচ্ছি দেশের সংবিধানকে ছুঁড়ে ফেলার পায়তারা করা হচ্ছে। এর পিছনে রয়েছে জামায়াত শিবির ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে তারা মুক্তিযোদ্ধাদের জুতার মালা পরাচ্ছে। শেখ হাফিজুর রহমানের বক্তব্য শেষ হওয়ার পরই মিছিল নিয়ে একদল ব্যক্তি ডিআরইউ মিলনায়তনে ঢোকেন। এ সময় তারা জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার, লীগ ধর, জেলে ভর, জুলাইয়ের যোদ্ধারা এক হও, লড়াই করো প্রভৃতি স্লোগান দেন। এক পর্যায়ে তারা গোলটেবিল আলোচনার ব্যানার ছিঁড়ে আলোচনায় অংশ নেওয়া ব্যক্তিদের অবরুদ্ধ করে রাখেন। দুপুর 12:15টার দিকে পুলিশের একটি দল এলে তারা পুলিশের হাতে লতিফ সিদ্দিকী, অধ্যাপক শেখ হাফিজুর রহমান সহ অন্তত 15 জনকে তুলে দেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সুযোগ নেই বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। বৃহস্পতিবার ২৮ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে সেনাবাহিনী মোতায়েন সংক্রান্ত বিভিন্ন সংবাদ প্রচারিত হচ্ছে, যা সেনাবাহিনীর দৃষ্টিগোচর হয়েছে। সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীকে এসব নির্বাচনের দায়িত্ব পালনের বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং ভবিষ্যতে এই ধরনের কোনো দায়িত্বে সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই। মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে টানা ১১ মাসের সংঘাতের পর গত বছরের আগস্টে রাখাইনের বাংলাদেশ সীমান্তবর্তী মংডু শহর নিয়ন্ত্রণ নেয় আরাকান আর্মি। এরপর থেকে নাফ নদ ও সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের প্রায়ই অস্ত্রের মুখে অপহরণ করছে তারা। গত ৯ দিনে ৫১ জেলেকে অপহরণ করে মিয়ানমারে নিয়ে যাওয়া হয়েছে। ২৭ আগস্ট বুধবার সন্ধ্যা পর্যন্ত একজনকেও ফিরিয়ে আনা সম্ভব হয়নি। এ বিষয়ে কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন সাকিব মেহবুব বলেন, আমরা বারবার জেলেদের বলার পরও জলসীমানা অতিক্রম করছে, যার কারণে জেলেরা আরাকান আর্মির হাতে ধরা পড়ছে, যার কারণে এই ধরনের ঘটনা বাড়ছে। ইতোমধ্যে আমরা নাফ নদের টহল জোরদার করেছি, পাশাপাশি জলসীমানা অতিক্রম না করতে জেলেদের নিয়ে সচেতনতা সৃষ্টির কাজ করছি। গাজা উপত্যকার সাংবাদিকরা বিভিন্ন হাসপাতালের আশেপাশে কাপড় এবং প্লাস্টিকে মোড়া তাঁবুতে কাজ করেন এবং সেখানেই ঘুমান। কাজের জন্য সারাক্ষণ বিদ্যুৎ এবং নির্ভরযোগ্য ইন্টারনেট অ্যাক্সেসের প্রয়োজন হয় সাংবাদিকদের। অথচ গাজায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, তাই হাসপাতালের কাছাকাছি থাকতে বাধ্য হন তারা, যেখানে জেনারেটর এখনো কাজ করছে। সেখানে নিজেদের ফোন এবং সরঞ্জাম চার্জ করার জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ পান তারা। শত অসুবিধা সত্ত্বেও গাজা উপত্যকা থেকে চলমান সংঘর্ষের খবর সংগ্রহ করেন সাংবাদিকরা। তবে অনেক সময় সংগ্রহ করা তথ্য বা তাদের তোলা ছবি ও ভিডিও হাসপাতালে লাগোয়া তাঁবুতে না ফেরা পর্যন্ত পাঠাতে পারেন না তারা, কারণ একমাত্র সেখানে পৌঁছলে তবেই বিদ্যুৎ সংযোগ এবং ইন্টারনেট অ্যাক্সেস রয়েছে। তবে হাসপাতাল ও সাংবাদিকদের জন্য একেবারেই নিরাপদ নয়। হাসপাতালগুলোতে অত্যন্ত আনন্দের সঙ্গে হামলা করে ইসরায়েল। চলতি সপ্তাহে একটি হাসপাতালে ইসরায়েলি হামলায় ৫ সাংবাদিক নিহত হন। কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট এর তথ্য অনুসারে
2023 সালের অক্টোবরে ইসরায়েল গাজা সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে শুধু গাজাতেই 189 জন সাংবাদিকের মৃত্যু হয়েছে। এই সংখ্যাটা গত 3 বছর বিশ্বব্যাপী মোট সাংবাদিকের হতাহতের সংখ্যাকে ছাড়িয়ে গেছে। জুলাই সনদের সমন্বিত খসড়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত পর্যালোচনা করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা নিয়ে দলগুলোর কাছ থেকে যেসব আপত্তি ও পরামর্শ এসেছে সেগুলো সমন্বয় করা হচ্ছে। এর ভিত্তিতে সনদের সমন্বিত খসড়ায় আবার কিছু সংশোধনী আনতে যাচ্ছে কমিশন। গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে নিজেদের কার্যালয়ে বৈঠক শেষে দলগুলোর মতামত পর্যালোচনা করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় জাতীয় ঐক্যমত্য কমিশন। বৃহস্পতিবার এই বিষয়ে আবার কমিশনের বৈঠকে বসার কথা রয়েছে। এটি চূড়ান্ত করার পর আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু করতে চায় ঐক্যমত্য কমিশন। পাকিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবার বন্যার পানিতে শিখদের অন্যতম পবিত্র স্থাপনা কারতারপুর সাহেব ডুবে যাওয়ার পর পাকিস্তান কর্তৃপক্ষ চেনাব নদীর কাদিরাবাদ বাঁধের তীররক্ষা অংশ নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিয়েছে। ভারতে প্রবল বর্ষণের কারণে পাকিস্তানের পূর্বাঞ্চলে আন্তঃসীমান্ত 3 নদী চেনাব, রাভি ও সুতলেজ নদীতে অস্বাভাবিকভাবে বন্যার পানি বৃদ্ধি পেয়েছে। এর ফলে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ জুড়ে বন্যার সতর্কতা জারি করা হয়েছে। চেনাব, রাভি এবং শতদ্রু নদীর কাছাকাছি থাকা লোকজন এবং গবাদি পশুদের সরিয়ে নিতে সেনা মোতায়েন করা হয়েছে। দুর্যোগ কর্তৃপক্ষ জানিয়েছে প্রায় 2,10,000 মানুষ অন্যত্র চলে গেছেন। ভারত 3টি নদীর পানি ছেড়ে দেয়ায় এই বন্যা হয়েছে। তবে পানি ছাড়ার আগে দিল্লি কূটনৈতিক চ্যানেলে বিষয়টি ইসলামাবাদকে অবগত করেছিল। 3 দফা দাবিতে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। বুয়েটের শিক্ষার্থীরা বলেন, বৃহস্পতিবার আমাদের সাপ্তাহিক ছুটি, তবে শুক্রবার ছাড়া বাকি সব দিন আমাদের পরীক্ষা হয়। আমাদের আজকের পরীক্ষা আমরা বয়কট করছি এবং আমাদের শাটডাউন কর্মসূচি চলছে। বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম প্রকৌশল অধিকার আন্দোলন। সকাল 10টায় সরেজমিনে বুয়েটের বেশ কয়েকটি বিভাগ ঘুরে দেখা যায় কোথাও শিক্ষার্থীরা আসেননি। নিরাপত্তা রক্ষীদের সঙ্গে কথা বলে জানা যায় কয়েকটি বিভাগে কর্মকর্তা কর্মচারীরা এসেছেন। বুয়েটের EME ভবনের নিরাপত্তা কর্মী বলেন, গতকাল থেকেই শাটডাউন চলছে। বিস্ফোরক সংকটের কারণে দিনাজপুরের পর্বতীপুরের মধ্যপাড়া পাথরখনিতে অনির্দিষ্টকালের জন্য পাথর উত্তোলন ও খনির উন্নয়ন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। জানা গেছে, খনির পাথর উৎপাদন ও খনি উন্নয়ন কাজে ব্যবহৃত অতি প্রয়োজনীয় বিস্ফোরক মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ নির্দিষ্ট সময়ে চাহিদা মতো সরবরাহ করতে ব্যর্থ হওয়ায় খনির পাথর উৎপাদন কার্যক্রম ও উন্নয়ন কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। 28 আগস্ট সকালে এ বিষয়ে নিশ্চিত করেছেন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী DM জোবায়েদ হোসেন। তবে খনির রক্ষণাবেক্ষণের কাজ চালু থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রাশিয়ান ড্রোন হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে 1 লাখেরও বেশি বাড়িঘর বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার 27 আগস্ট টেলিগ্রামে দেওয়া এক বার্তায় এই তথ্য জানিয়েছেন। জেলেনস্কি বলেন, পলতাভা, সুমি ও চেরনিহিভ অঞ্চলের হামলার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। রাশিয়া এক রাতে প্রায় 100টি ড্রোন হামলা চালিয়েছে। মূল লক্ষ্য ছিল বিদ্যুৎ কেন্দ্রসহ জ্বালানি স্থাপনা। তবে খারকিভের একটি স্কুল এবং খেরসনের একটি উঁচু ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে,
মস্কোর এই হামলার উদ্দেশ্য মূলত শীতের আগে বেসামরিক অবকাঠামো ধ্বংস করা। বাঙালিয়ানা সায়াহ্নের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।